আপনারা দেখছেন চ্যানেল আই। সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রণ চ্যানেল আইয়ের সাপ্তাহিক বিশেষ আয়োজন ঢাকা ব্যাংক শিল্পলোকে। প্রতি সপ্তাহের মতো এই পর্বেও আমাদের সাথে আছেন আমাদের দেশের তিনজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আর আজ স্টুডিওতে আমরা যাদের আমন্ত্রণ জানিয়েছেন, আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন বিশিষ্ট সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাব। আরও আছেন হেলেনা জাহাঙ্গীর, নারী উদ্যোক্তা এবং চেয়ারম্যান জয়যাত্রা ফাউন্ডেশন, ডিরেক্টর CISBCCI, মেম্বার BGME ও BKME, এবং সেই সাথে আরও আছে আমিনুর রশিদ, চেয়ারম্যান এডিসন গ্রুপ সিম্ফনি। তিনজনকে অনেক শুভেচ্ছা ঢাকা ব্যাংক শিল্পলোকে। এবং শুরুতেই আমরা কৃতজ্ঞতা জানাই চ্যানেল আই শিল্পলোকের পক্ষ থেকে আপনাদের এত মূল্যবান সময় আমাদের দিতে এসেছেন। আমরা শুরু করতে চাই স্যার আপনাকে দিয়ে। কারণ স্যার, আপনি বাংলাদেশের অন্যতম একজন সাংবাদিক হিসেবে কাজ করছেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার জন্য সবসময় আপনি অগ্রগামী ভূমিকা রেখেছেন। আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশ তো মানে অসাধারণ এক শিল্প সংস্কৃতির দেশ, এবং সেই সংস্কৃতিকে প্রমোট করার জন্য কিন্তু নানাভাবে এখন নানা ধরনের আয়োজনগুলো হচ্ছে, ফেস্টিভ্যালগুলো হচ্ছে, এবং সম্প্রতি এই মাসেই হয়ে গেল ফোক ফেস্টিভ্যাল, সেই সাথে লিটারেচার ফেস্টিভ্যাল, এবং আসছে আগামী সপ্তাহে বা এই সপ্তাহে আর কি শেষে আমাদের ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল। সব মিলে কিন্তু ভরপুর এই মাসটা। একটু যদি বলতেন যে এই যে ফেস্টিভ্যালগুলো, সেগুলো আসলে কতখানি মিডিয়ার সাপোর্টে করা হচ্ছে, বা মিডিয়া আসলে কতখানি পজিটিভলি এটাকে দেখছে? আমি তো মনে করি যে মিডিয়া খুবই পজিটিভ, এবং মিডিয়া সাপোর্ট এখানে কিন্তু অপুরাণ। মিডিয়া এই যে কতগুলো কর্মসূচি, কতগুলো মেলা, কতগুলো উদ্যোগ আয়োজন এই এক মাসে হলো, এই প্রত্যেকটার পেছনে কিন্তু আমাদের গণমাধ্যম, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া, তাদের কাভারেজটা যদি দেখা যায় তাহলে দেখব আমরা যে এই কাভারেজটা অন্য অনেক সময়ের তুলনায় ঢের বেশি। এখানে আমরা যেমন আমাদের দেশের মানে শীর্ষ কাগজগুলো, মানে যেমন প্রথম আলো, ডেইলি স্টার অথবা ইত্তেফাক, সমকাল, যুগান্তর, এই কাগজগুলোর প্রথম পাতায় এবং শিল্প পাতায় অথবা সংস্কৃতি পাতায় এর কিন্তু একেবারে পুরো পৃষ্ঠা জুড়ে অথবা আধা পৃষ্ঠা জুড়ে এর মানে কাভারেজটা ছিল, এবং এই সম্পর্কিত খবর ছিল, ইন্টারভিউ ছিল, মানে অনেকগুলো সাক্ষাৎকার, বিশিষ্টজন যারা এসেছেন তাদের সাক্ষাৎকারগুলো ছিল। আমি মনে করি যে এগুলো খুবই পজিটিভ, ইতিবাচক দিক। এবং আমাদের যদি মানে শিল্প এবং সাহিত্যের বিকাশ বা আমাদের সংস্কৃতির যদি আমরা বিকাশ দেখতে চাই, মানে সংস্কৃতির বিকাশের সঙ্গে সঙ্গে কিন্তু উন্নয়নের, যে কোনো জাতি আসলে তাদের সাংস্কৃতিক বিকাশটাই তো বলে দেয় যে কিভাবে কোন দিকে যাচ্ছে জাতি। সংস্কৃতিটাই কিন্তু হচ্ছে মূল চাবিকাঠি, উন্নয়নের চাবিকাঠি, টেকসই উন্নয়নের চাবিকাঠি। কারণ সাংস্কৃতিক মানদণ্ডটা কেমন, এবং সাংস্কৃতিক অগ্রযাত্রাটা কতটুকু, কত দ্রুত গতিতে হচ্ছে, কত পজিটিভ ইতিবাচক ভাবে হচ্ছে, তার উপরে কিন্তু একটা জাতির উন্নয়ন আকাঙ্ক্ষাটা, এগিয়ে যাওয়া অগ্রযাত্রাটা মানে পরিমাপ করা হয়, মাপা হয়। এবং সেই দিক থেকে আমি মনে করি যে আমরা সেই 70-এর দশক বা 80-র দশকের তুলনায় এখন কিন্তু অনেক বেশি এগিয়েছি। আমাদের ওই সময় কিছু মৌলিক রচনা ছিল, মৌলিক শিল্পকর্ম ছিল। এখন হয়তো মৌলিক শিল্পকর্মের সঙ্গে সঙ্গে প্রযুক্তি এসছে, সেই সময় প্রযুক্তিগত দিক থেকে, ধারণা থেকে কিন্তু আমরা অনেকটা হয়তো পিছিয়েছিলাম, এখন আমরা অনেক বেশি এগিয়েছি। সারা বিশ্বব্যাপী কিন্তু মানে মিডিয়ায় আমরা যদি বলি, কমিউনিকেশনটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু একটা মানে আমূল পরিবর্তন এসেছে, এবং মানে একটা নতুন মাত্রা যোগ হয়েছে, মানে অনেক মাত্রা, মানে নতুন, মানে কয়েক ধরনের, মানে বহুমাত্রিক একটা চরিত্র এখন আমরা দেখতে পাই গণমাধ্যমে। তারপরে আমাদের এখানে শুধু গণমাধ্যম বলতে আমরা
রেডিও টেলিভিশন বা সংবাদপত্র বুঝি না, আমাদের যেমন সিনেমা, আমাদের যেমন পথনাটক, নাটক, নাটক বা সিনেমা তো আসলে একটা সমাজের মানে দর্পণ, মানে যে কোনো কিছু চিত্র কিন্তু এর মাধ্যমে ফুটে ওঠে। খুব চমৎকার বলেছেন। একটু এবারে হেলেন আপা আপনার কাছে আসতে চাই। আপনাকে অবশ্যই অনেক অনেক অভিনন্দন জানাই। আমি নিজে একজন নারী, নারী হিসেবে একজন নারী উদ্যোক্তাকে খুব মানে সম্মান বোধ হয় একটা আলাদা রকমের। মনে হয় যে এই যে আপনার যে বেড়ে ওঠা, এই যে আপনার গড়ে তোলা অন্য নারীদেরকে একটু একটু করে সামনে এগিয়ে চলার ক্ষেত্রে সহযোগিতা করা, সেক্ষেত্রে মানে আমি নারী হিসেবে একজন ভীষণভাবে মানে গর্বিত বোধ করছি। আপা একটু যদি বলতেন যে জয়যাত্রা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে আপনি এর সাথে জড়িত এবং একজন নারী উদ্যোক্তা হিসেবে কিন্তু খুব সফলভাবেই আপনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। যদি বলতেন সব মিলিয়ে এই যে আপনার পথ চলা, জয়যাত্রা ফাউন্ডেশন, সব মিলিয়ে। আচ্ছা, জয়যাত্রা ফাউন্ডেশন হচ্ছে একটা ফাউন্ডেশন, এটা একটা লোকাল এনজিও। এটা থেকে আমি সামাজিক যত সোশ্যাল ওয়ার্ক আছে সেগুলি করছি। আর মেইনলি হচ্ছে আমি আরএমজি বিজনেস করি। আমার নারায়ণগঞ্জে ফ্যাক্টরি আছে, ওভেন ফ্যাক্টরি, প্রিন্টিং ফ্যাক্টরি, এমব্রয়ডারি ফ্যাক্টরি, স্টিকার ফ্যাক্টরি, কার্টুন ফ্যাক্টরি। তো নারীদের, যেহেতু আমি একজন নারী, আমি নারী উদ্যোক্তা নিয়ে কথা বলতে চাচ্ছি যে নারীদের আসলে কিভাবে উদ্যোক্তা বানানো যায়, উদ্যোগী করা যায় বাংলাদেশে। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেমন ছেলে হচ্ছে 48% পপুলেশনের ক্ষেত্রে, আমি যেটা বলবো এখন বর্তমানে নারী হচ্ছে 52%। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ক্ষমতায়নটা সমপরিমাণে হচ্ছে না। তো সেজন্য আমি কাজ করে যাচ্ছি। আমি শুধু জয়যাত্রা ফাউন্ডেশনই না, আমি কিছু সোশ্যাল অর্গানাইজেশনের সাথে জড়িত আছি, লাইক রোটারি ইন্টারন্যাশনাল, জয়েন্ট ইন্টারন্যাশনাল ক্লাব। তো সেই ক্ষেত্রে আমরা নারীদেরকে কিভাবে এম্পাওয়ারমেন্ট করা যায়, কিভাবে স্টপ ভায়োলেন্স, নারীদের আসলে মেয়েরা তো আসলে অনেক নির্যাতিত হচ্ছে নানাভাবে। এই 2016 এসেও কিন্তু মানে চারিদিক থেকে নির্যাতিত হচ্ছে। তো আজ থেকে মনে হয় 300-350 বছর আগে যখন নারীরা আসলে উদ্যোক্তা কোত্থেকে তৈরি হয়েছে, কিভাবে আসছে, তো 1700 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে সম্ভবত ডাচরা আমেরিকাতে, নিউ ইয়র্কে, যে যখন নারীরা যখন জীবিকার তাগিদে পুরুষদের পাশাপাশি কর্মক্ষেত্র পছন্দ করে, যে আমরা কিছু কর্ম না করলে আমাদের আসলে জীবিকা হচ্ছে না, তখন থেকে নারীদের আসলে উদ্যোগ নেওয়া এবং নারী উদ্যোক্তা তৈরি হচ্ছে। সে থেকে আজকে এই পথে চলা। তো আমি সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা হেলেনা জাহাঙ্গীরকে একজন নারী উদ্যোক্তা হিসেবে পেয়েছি। অনেক আছে, আমরা অবশ্যই সাধুবাদ জানাই আবারও। আশা করব যে আপনি এভাবে যেভাবে কাজ করছেন, এভাবে কাজ করবেন এবং নারীদেরকে অনুপ্রেরণা দিবেন। আমরা আবারও কথা বলবো, তার আগে একটু আমরা রশিদ স্যার আপনার কাছে আসতে চাই। আমরা জানি সিম্ফনি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা দখল করে নিয়েছে জনপ্রিয়তায়, মোবাইল ডিভাইসের ক্ষেত্রে বা মোবাইল সেটের ক্ষেত্রে। একটু যদি বলতেন যে এত কম সময়ের মধ্যে কিভাবে এটি সম্ভব হলো? আমি আসলে বলবো যে এটার মূল কারণ হচ্ছে সময়ে, যে সময় আমরা প্রোডাক্টটা লঞ্চ করেছি 2009 সালের দিকে, তখন চাইনিজ ব্র্যান্ডের একটা হিউজ একটা ডিমান্ড আসছিল বাজারে। মাল্টিনেশনাল কোম্পানিগুলি আপনার বিভিন্ন ফিচার দিতে পারছিল না কাস্টমারকে এবং প্রাইস খুব বেশি দাম ছিল। তো আমরা ওই সময় আমাদের যে R&D ফ্যাসিলিটি আছে চায়নাতে, সেটার সহযোগিতায় একটা নতুন ব্র্যান্ড লঞ্চ করি সিম্ফনি, এবং দেখলাম যে গ্রাহকের বিপুল চাহিদা এবং বিপুল সাড়া। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে কাস্টমার জিনিসটা চাচ্ছিল যে আপনার দীর্ঘ সময় ধরে কথা বলার জন্য যে ব্যাটারি, সেটা আমরা প্রথম ইউজার ফ্রেন্ডলি দিয়েছি। লোকজন মাল্টিমিডিয়া চাচ্ছিল, মোবাইলের মধ্যে গান শুনতে চাচ্ছিল। এবং আরেকটা জিনিস আমরা ইনশিওর করেছিলাম যে ফোনটাকে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে এসেছিলাম ওই সময়। যেটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল বোধহয়, পপুলারিটিটা পাওয়ার ক্ষেত্রে। জি 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 আমরা যেটা করেছি যে আমাদের মতো আরো অন্য উদ্যোক্তারা নিয়ে এসেছিলেন, বাট আমরা যেটার উপর জোর দিয়েছি সেটা হচ্ছে যে প্রোডাক্টের গুণগত মান, যে প্রোডাক্টের যেন কাস্টমার যেন একটা ভালো এক্সপিরিয়েন্স পায়, প্রোডাক্টের কোয়ালিটি যেন ভালো থাকে। আর সবচেয়ে বেশি যেটা ইনশিওর করেছি, আমরা একটা বিশাল একটা আফটার সেল সার্ভিস নেটওয়ার্ক তৈরি করেছি। আমাদের এখন আরো অনেক বেশি একটা মানে গুরুত্বপূর্ণ। জি, এখন এই মুহূর্তে আমাদের প্রায় 700 কর্মী আছেন আফটার সেল সার্ভিস ডিপার্টমেন্টে। তো আপনি বাংলাদেশে যেই প্রান্তেই থাকেন, মোবাইল একটা ইলেকট্রনিক্স জিনিস, কোনো এক ধরনের সমস্যা হতেই পারে, কাস্টমারকে আমরা খুব দ্রুত, আমরা প্রায় আমার মনে হয় 85% কাস্টমারকে দিনে দিনে সার্ভিস দিয়ে দিচ্ছি।
আচ্ছা, So, এটা আমাদের সাথে অন্যান্য ব্র্যান্ডের একটা বিশাল একটা অন্যান্য ব্র্যান্ডগুলোতে দেখা যাচ্ছে যে গিয়ে আপনাকে এন্ট্রি করে একটা সেলফোন জমা দিয়ে জি। একটা দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়, সেটা বিশেষ করে সেবা যে পাওয়ার আমাদের জন্য। যেখানে মাল্টিন্যাশনাল কোম্পানি যারা আছেন ওদের মেইন সার্ভিস সেন্টারটা ঢাকায়, ফলে আপনার ধরেন বগুড়ায় যদি একটা সেটের সমস্যা হয়, এটা ওরা বলবে হয়তো যে অন্যরা অনেকে বলবে যে বগুড়াতে আমার সেন্টার আছে, বা সেটটাকে আবার ঢাকায় পাঠায়। মোবাইল হচ্ছে এমন একটা সময় যে আপনার এটা প্রতিদিন লাগবে কাজে। তো এটা কাস্টমার এবং এখন যেহেতু আমরা মোবাইলের মাধ্যমে নানা রকমের ডেটাবেস ট্রান্সফারিং এর কাজও করি, সেই জন্য কিন্তু আরো বেশি বিষয়টি মানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে যদি সেটটা না থাকে আপনার সাথে, দেখা যাচ্ছে আপনি হয়তো আপনার পার্টিকুলার কোনো একটা ইনফরমেশন হয়তো পাস করতে পারছেন না। সেক্ষেত্রে আসলে এই যে মানে দিনে দিনে সেবা দেওয়ার যে বিষয়টা, আমি নিজেও শুনে আমি খুব আনন্দিত হলাম যে এটি খুব পজিটিভ একটি ব্যাপার। আমরা জানি যে সিম্ফনি কিন্তু অলরেডি মানে বাংলাদেশে যে মোবাইল ফোন অপারেটর ওয়ান অফ দ্য বিগেস্ট গ্রামীণ ফোনের সাথে কিন্তু ট্যাগ হয়েছে এবং তাদের সাথে একই আপনার কোলাবোরেশনে কাজ করছেন এবং অন্যান্য আর কাদের সাথে আছেন, এবং এইটিকে আসলে আপনি কতখানি ইতিবাচক হিসেবে দেখছেন যে মোবাইল ফোন মানে কোম্পানি বা অপারেটরদের সাথে? এখন আসলে অপারেটররা আপনার বেশ কিছুদিন ধরে হ্যান্ডসেট থেকে তো দূরে ছিল, বাট এখন আবার স্মার্টফোন আসার কারণে অপারেটর আপনি জানেন যে 3G এবং ডেটার উপরে খুব জোর দিচ্ছে। এখন হ্যান্ডসেট আর 3G খুব একটাই প্রোডাক্ট। এখন অপারেটররা চাচ্ছে আমাদের মতো যারা হ্যান্ডসেট সাপ্লায়ার তাদের সাথে একসাথে প্যাকেজ করে প্যাকেজটা কিভাবে আরো বেশি সাশ্রয়ী করা যায় কাস্টমারের কাছে, আর কিভাবে অ্যাভেলেবল করা যায়। তো আমরা এখান থেকে একটা ভালো প্রাইস দিচ্ছি এবং অপারেটর ওখান থেকে একটা ডেটা প্যাকেজ দিচ্ছে, দুটো মিলেই এখন একটা প্যাকেজ হচ্ছে, মানে কমপ্লিট একটা ডিভাইস মানুষের হাতে তখন চলে সিম্পলি আমরা এখন আপনার সব অপারেটরের সাথে কাজ করছি, গ্রামীণ ফোন, বাংলালিংক, রবি, এবং আমরা দেখছি যে এই অপারেটর সেন্ট্রিক মার্কেট, এটা সব দেশই আপনার যখন ডেটা মার্কেটটা যখন ফ্লারিশ করে তখন অপারেটররা 3G এবং 4G কে ফোকাস করে দেওয়ার জন্য আপনার ডিভাইসগুলোর সাথে ক্লোজলি কাজ করে। তো আমরা এজ এ লিডিং প্লেয়ার সব অপারেটরের সাথে কাজ করছি। এই যে লিডিং প্লেয়ার বলেন, আমি এই বিষয়টি নিয়ে আসবো, আপনার সাথে কথা বলবো, তার আগে আবার একটু আমি কামাল স্যারের কাছে আসতে চাই। স্যার, এই যে আমাদের আকাশ সংস্কৃতির সময়ে যখন চারিদিকে এত অস্থিরতা, নানা রকমের যে আমাদের সামাজিক অবক্ষয়ের কথা আমরা যদি বলি, এরপরেও যে আমাদের দেশে এই যে ফেস্টিভ্যালস গুলো হচ্ছে এবং সেখানে অনেকটাই কিন্তু আমরা দেখেছি যে ইয়াং যারা তারা কিন্তু আসছে, আপনি কিভাবে দেখছেন এই বিষয়টিকে? উৎসব মানেই তো হলো আনন্দ, মানে আনন্দের সঙ্গে অনেক কাজ করা, কাজগুলোকে জনসমক্ষে তুলে ধরা, এবং সেই কাজটা কিন্তু সবসময় তরুণরা অগ্রগামী থাকে, সবসময় কিন্তু মানে ইনোভেশন যখনই আসবে তখন কিন্তু তারুণ্যের একটা জয় জয়কার থাকবে। তরুণদের মানে বাদ দিয়ে কিন্তু কোনো ইনোভেশন আসলে পরিপূর্ণ হয় না, তার মানে পূর্ণ মাত্রাটা আসলে আসবে তারুণ্যের জয়ধ্বনির মাধ্যমে, জয়গানের মাধ্যমে, এবং তরুণরা যত বেশি এগুলো মানে উৎসবগুলোর সঙ্গে জড়িয়ে যাবে, আসবে উৎসবের মানে প্রাণ ভোমরা তারা, এখানে প্রবীণরা থাকবে কিন্তু প্রবীণদের ছায়ায় মানে তারা কিন্তু আসবে, এবং যত বেশি দলে দলে আসবে তত বেশি একটা দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে, তার জয়যাত্রা। সমৃদ্ধির কথা যেহেতু বলছেনই, আমরা জানি যে বাংলাদেশের এই যে গণমাধ্যম যে ইন্ডাস্ট্রিটা, যেটা মিডিয়া ইন্ডাস্ট্রিটা, এটা কিন্তু একটু 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 করে ডেভেলপ করেছে, এবং আমরা লাস্ট যদি 10 বছরের কথা দেখি তাহলে কিন্তু এটা আরো ব্যাপকভাবে দ্রুত মানে ছড়িয়ে পড়ছে এবং ভীষণভাবে মানে গড়ে উঠেছে একটা আলাদা রকমের ইন্ডাস্ট্রি। সো সেইখানে আপনি যদি একটু বলতেন যে এই যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে যে অর্থনীতির ভূমিকা এবং মিডিয়ার এখানে চালিকা শক্তি হিসেবে একটা আলাদা ভূমিকা রাখা, বিষয়টি আপনি কিভাবে দেখেন? না, গত এক দশকে মিডিয়ার মানে বিবর্তন যেটা, সেই বিবর্তনটাও কিন্তু ইতিবাচক, কারণ এখানেও কিন্তু একজাক তরুণ এসে গেছে। এটা এই একজাক তরুণ, এবং এরা মেধাবী, এরা আগের জেনারেশনের তুলনায় অনেক বেশি চটপট চটজলদি ওরা সিদ্ধান্ত নিতে পারে, এরা অনেক প্রযুক্তি সচেতন, প্রযুক্তি বান্ধব, যেটা সে আমাদের জেনারেশন বা আমাদের আগের জেনারেশন তারা কিন্তু অতটা প্রযুক্তি নির্ভর ছিল না। তো সেই কারণে মিডিয়ার কিন্তু এক ধরনের বিকাশ হয়েছে। তবে আমি যেটা মনে করি যে আমাদের মিডিয়ার অনেক মিডিয়া আমরা দেখছি, অনেক গণমাধ্যম দেখছি, কিন্তু গণমাধ্যমের মধ্যে গণমানুষের প্রতি যে দায়বদ্ধতা তার কিন্তু আসলে বিকাশটা আমরা এখনো দেখিনি। এই কারণে দেখিনি যে আমাদের এখানে গণমাধ্যম এখনো পুঁজি নির্ভর, এখনো গণমাধ্যমটা
ব্যক্তি পুঁজি অথবা গোষ্ঠী পুঁজি, এবং এখানে ব্যক্তির রাজনৈতিক অভিলাষ অথবা তার গণতান্ত্রিক উচ্চাকাঙ্ক্ষা তাকে যতটা রিফ্লেক্ট করে, তার যতটা প্রতিনিধিত্ব করে, সাধারণ মানুষের আম জনতার কথাটা ততটা কিন্তু সে ধারণ করতে পারে না। এখন একজন মানুষ, একটা কাগজ, একটা প্রতিষ্ঠান, একটা টেলিভিশন স্টেশন যত বেশি আম জনতাকে ধারণ করতে পারবে, তার মানে মূল আকাঙ্ক্ষাগুলোকে যত বেশি তুলে ধরতে পারবে, তত বেশি কিন্তু জনপ্রিয় হবে, তত বেশি কিন্তু সমাজের প্রতি তার দায়বদ্ধতা থাকবে। তো দায়বদ্ধতার দিক থেকে আমাদের গণমাধ্যম এখনো মানে অসংকোচে যে প্রত্যয়টা ব্যক্ত করতে পারবে, সেক্ষেত্রে আমাদের কিছুটা সীমাবদ্ধতা আছে, আমাদের মানে কিছুটা ঘাটতি আছে। সেই ঘাটতিগুলো আমি মনে করি যে ধীরে ধীরে পূরণ হয়ে যাবে, এবং যত দ্রুত পূরণ হবে তত বেশি আমাদের গণমাধ্যম গণমানুষের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং তাদেরকেই মানে তুলে সামনে নিয়ে আসবে। ব্যাপারটা আছে সেটা চলে আসবে। কারণ হচ্ছে কি যে আম জনতার মধ্যে থেকে অনেক প্রতিভা লুকিয়ে থাকে। যেমন এই যে আমাদের দেশে ক্রিকেটে অনেক কিন্তু একবারে তৃণমূল থেকে উঠে এসছে, একেবারে দেখালো হতদরিদ্র পরিবার থেকে। ফুটবলে এই যে মহিলা ক্রিকেট, মহিলা ফুটবল, দেখা গেল যে একেবারে সাধারণ মানুষ, তার হয়তো ঘর নাই, তার একটা ছায়া নাই, তারপরেও সে কিন্তু হাটে মাঠে ঘাট থেকে উঠে আসছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং আন্তর্জাতিক পরিসরেও কিন্তু সে আমাদের দেশকে প্রতিনিধিত্ব করতে পারছে, এবং আমাদের দেশের ইমেজটাকে মানে বাড়িয়ে দিচ্ছে। খুব চমৎকার। ইমেজ বাড়ানোর ক্ষেত্রে কিন্তু ওই যে নারীরাও কিন্তু এগিয়ে আসছে, এবং বাংলাদেশের নারী এভারেস্ট চলে গেছে, এভারেস্ট জয় করেছে, এবং সেই পথেই কিন্তু আপনিও হাঁটছেন। একটু যদি বলতেন যে আমরা জানি যে আপনি রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরি আছে আপনার, প্লাস হচ্ছে আপনি বিকেএমই-তে এবং SSBCI আপনি আছেন। একটু যদি বলতেন যে SSBCCI এর আসলে কার্যক্রমগুলোকে, CSBCCI এর। আচ্ছা, সিআইএস হচ্ছে কমনওয়েলথের যে দেশগুলি আছে সেটাকে নিয়ে একটা আমরা চেম্বার করেছি বাংলাদেশে। আসলে আমরা যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে জড়িত বা আমরা ইন্ডাস্ট্রিয়াল বিজনেস করছি RMG-তে, সো আমরা হচ্ছে মেইনলি হচ্ছে আমেরিকা এবং ইউরোপ বায়ারগুলো আমরা ক্যাচ করেছি বেশি, ইংল্যান্ড। তো সেই ক্ষেত্রে কমনওয়েলথের যে দেশগুলি আছে লাইক ওমান, রাশিয়া, আরো অনেক কটা দেশ, সেই ক্ষেত্রে আমাদের এক্সপোর্টটা কিন্তু হচ্ছে না সেরকম ভাবে, বা ওরা আমাদের দেশকে কিন্তু আমরা পরিচিত না ওখানে। তো সেই জন্য আমাদের এই চেম্বারটা করা, এবং আমরা কিছুদিন আগে গিয়েছিলাম, 2-3 মাস আগে ওখানে আমরা আমাদের পরিচিতিটা বাড়িয়ে দিয়ে আসছি যে আমরা বাংলাদেশে আসলে ভালো বিজনেস করছি। সেখানে ডায়মন্ড ওয়ার্ল্ড ছিল, আমাদের গার্মেন্টস ফ্যাক্টরির মাতুদ ভাই ছিলেন, অনেকেই ছিলেন। তো ওই জন্য আমাদের চেম্বারটা, যে আমাদের বাংলাদেশ থেকে কিভাবে এক্সপোর্টটা কমনওয়েলথ দেশগুলিতে আমরা বাড়াতে পারি। মানে সেটা শুধু রেডিমেড গার্মেন্টসই না, অন্যান্য সবকিছু, মানে সব সেক্টরে। বাহ, খুব চমৎকার। আমিনুর রশিদ স্যার, আবার আপনার কাছে আসি। যেটা বলছিলেন আপনি যে মানে খুব দ্রুততম সময়ের মধ্যে কেন সিম্ফনি সবার এত পপুলার হলো, তো পপুলারিটির ক্ষেত্রে কিন্তু এই যে আপনি বললেন যে অপারেটর গুলোর সাথে যোগ হওয়া, তাদের কোলাবোরেশনে একসাথে কাজ করা, কিন্তু তারপরে নিশ্চয়ই মানে আপনাদের কোম্পানির নিজের কিছু স্ট্র্যাটেজি আছে, বিজনেস প্ল্যান। সো সেই ধারাবাহিকতায় আসলে আপনাদের ফিউচার প্ল্যানটা কি, কোন জায়গায় দেখতে চান সিম্ফনিকে? আমরা এখন বাংলাদেশের মোবাইল ফোন মার্কেটে একটা রিভলিউশন হচ্ছে, সেটা হচ্ছে যে ফিচার ফোন থেকে স্মার্টফোনে লোকজন চেঞ্জ করে যাচ্ছে। এখন প্রতি মাসে বাংলাদেশে এখন 7 থেকে 8 লক্ষ স্মার্টফোন বিক্রি হচ্ছে। বাহ। আর আমরা একটা বড় ট্রেন্ড দেখছি মার্কেটে, যে হিউজ নাম্বার একটা ট্রেন্ড দেখছি যে লোকজন এখন আস্তে আস্তে আপগ্রেড করছে হ্যান্ডসেট। যে যার ধরেন আগের হ্যান্ডসেটটা 8,000 টাকায় কেনা, তারপরে হ্যান্ডসেটটা সে নিচ্ছে 12,000 টাকা দিয়ে, যার 12,000 টাকা সে নিচ্ছে 20,000, কারণ লোকজনের এখন পারচেজিং পাওয়ার বেড়ে যাচ্ছে, এবং এই শিফটে আমরা দেখছি যে লোকজনের ব্র্যান্ড সেন্সিটিভিটি বেড়ে যাচ্ছে। কাস্টমার আগে থেকে ধরেন মোবাইলের অনেক কিছু জানে তারা এখন, এবং কম্প্যারিজনের বিষয়টা কিন্তু চলে আসছে, জানে, ওরা নেটে যাচ্ছে, বিভিন্ন ওয়েবসাইটে যাচ্ছে। তো এখন আমরা আরো বেশি ফোকাস দিচ্ছি ব্র্যান্ডের উপরে, ইমেজ বাড়ানোর উপরে, এবং কাস্টমার এক্সপিরিয়েন্স, ক্যামেরা, ব্যাটারি, সেটের ডিজাইন, ইন্টারনেটের স্পিড। তো আমাদের এখন ফুল স্ট্র্যাটেজিটাই হচ্ছে স্মার্টফোনকে কেন্দ্র করে।
আর পাশাপাশি আমরা এটাও দেখছি যে ফিচার ফোনের যে মার্কেটটা আছে সেটাও কিন্তু আমাদের দেশে কমে যাচ্ছে না, পৃথিবীর অন্যান্য দেশের মতো ওটাও রয়ে যাচ্ছে। কারণ এখনো ধরেন প্রায় আপনার 75% মার্কেট হচ্ছে ফিচার ফোন। তো আমরা সেই মার্কেটটাও একসাথে কাজ করছি যে ওকে ফাইন, যে মার্কেটটা বেড়ে যাচ্ছে, যেটা স্মার্টফোন লোক যখন আপনাকে দেখছিলাম যে এখানে ফেসবুকে আপডেট দিচ্ছেন, ইটস সো ইম্পর্টেন্ট যে সেই মার্কেটটা ধরে রাখা। হ্যাঁ, ল্যাপটপ, একটা টেলিভিশন, এখন মোবাইল ফোন কেন্দ্র করে শুধু নট জাস্ট আ সেল ফোন, কলের জন্য ইউজ করা না, এখন সবকিছুর জন্য আমরা যত গ্যাজেট আছে সব রিপ্লেস করে দিচ্ছে মোবাইল ফোনটা এখন। আর এবং আপনার মানে টোটাল কনজাম্পশনে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার অন্যান্য যে খরচ টরচ সবকিছুকে কিন্তু কমিয়ে এক সেলফোন ডিভাইসের মধ্যে যেহেতু সবকিছু পাওয়া যাচ্ছে এবং সেটি একদম সারাক্ষণ আপনার সাথে থাকছে, আপনি ক্যারি করতে পারছেন। মানে একেবারেই বলা চলে যে এটা আপনার হচ্ছে সেকেন্ড, একদম আপনি সেকেন্ড, আপনি মানে আপনার সাথে আপনি মানেই আপনার সেলফোনটি আপনার সাথে থাকতে হবে, তাহলে আপনি সারা পৃথিবীর সাথে কানেক্টেড। তো এই মানে খুবই চমৎকার, মানে ভেবে ভালো লাগছে যে সিম্ফনি যে আপনি বললেন বেড়ে ওঠাটা এবং কিভাবে আসলে তার সার্ভিসটা দিচ্ছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এবং আমরা জানি যে বাংলাদেশে এখন 12 কোটি মোবাইল ফোন ইউজার। সেই জায়গা থেকে আপনারা কিভাবে স্বপ্ন দেখেন যে মানে সিম্ফনির এই যে বেড়ে ওঠা, সেটা কিভাবে? আমরা 12 কোটি হচ্ছে সিম কার্ড ইউজার, অ্যাকচুয়ালি হ্যান্ডসেট ইউজার হচ্ছে ধরেন 6.5 কোটির মতো, কারণ সবার কাছে 2-3টা সিম কার্ড আছে। সেটিও কিন্তু 17 কোটি মানুষের দেশে এটা অনেক। হ্যাঁ, তারপর 35-40% তার মানে আমরা দেখছি যে মার্কেট এখনো ধরেন উন্নত দেশে এই পেনিট্রেশন রেট হচ্ছে 90%, আমাদের এখানে এখন পেনিট্রেশন হচ্ছে 45%। আমরা দেখছি যে এখন মার্কেট এখনো স্যাচুরেটেড হয় নাই মোবাইল ফোনে। তো আমরা একটা ভিশন করেছি যেটাকে আমরা বলছি ভিশন 2020, এবং সেই ভিশন ধরে আমরা আগাচ্ছি যে আমাদের অ্যাটলিস্ট আমাদের এখন ধরেন প্রতি মাসে সেল হচ্ছে প্রায় 9 থেকে 10 লক্ষ হ্যান্ডসেট। তো আমরা চাচ্ছি যে এটা আলটিমেটলি এটাকে আরো বাড়িয়ে দিতে আস্তে আস্তে প্রতি বছরে 15-20% গ্রোথ। মার্কেট যেভাবে বাড়ছে সেভাবে আমরাও বাড়তে চাচ্ছি। আপনাদের এই যে স্ট্র্যাটেজি বা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করার জন্য, সেটি নিয়ে শুনবো। তবে তার আগে আবার একটু হেলেনা জাহাঙ্গীর আপনার কাছে আসি। যে হেলেনা আপা, আপনি নিজে একজন সফল নারী উদ্যোক্তা, নারীদেরকে আপনি কি বলবেন, কি বলতে চান যে যদি তারা একজন সফল নারী উদ্যোক্তা হতে চায় তাহলে কি করবে, এবং আপনার নিজের পরিকল্পনায় বা কি সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে? আচ্ছা, একটা নারী মানে নারীকে নিয়ে ফার্স্টে বলি যে একটা নারী যদি আসলে কর্মজীবী হতে চায় বা সে উদ্যোক্তা হতে চায়, তার আগ্রহটা সবচেয়ে বড় প্রয়োজন। মানে সে আগ্রহী হতে হবে, সদিচ্ছা থাকতে হবে। তো সেক্ষেত্রে তাদের আসলে আমি আমার কথা বলবো, অনেক বাধা আসলে পেরিয়ে আসতে হয় আমাদের নারীদেরকে। তার ফার্স্ট বাধা হচ্ছে তার ঘর। যদি তার হাজবেন্ড ভালো না হয়, ছেলেমেয়েরা ডিস্টার্ব করে, বা বিয়ের আগে যদি কোনো নারী উদ্যোক্তা হতে চায়, কাজ করতে চায়, তার বাবা মা, পারিবারিক সহযোগিতা সবচেয়ে মেইন হচ্ছে পারিবারিক সহযোগিতা। আমি যে এই পর্যায়ে আছি, আমার হাজবেন্ডের সবচেয়ে বড় হাত ছিল, সে আমাকে অনেক সহযোগিতা করেছে। তো সেই ক্ষেত্রে আমার আসলে বেড়ে ওঠার পাটা আরো বেশি এগিয়ে আসছে। আমি গার্মেন্টসের পাশাপাশি যে জয়যাত্রা ফাউন্ডেশনের কথা বলেছেন, সেটা নিয়ে আমি সারা বাংলাদেশে আসলে কাজ করে যাচ্ছি। আমার অলসতা লাগেনি, এখন অলসতা একটু চলে আসছে, বয়স হয়েছে তো। আমি কিছু স্কুল চালাচ্ছি, আমি মেডিকেল ক্যাম্প করেছি সিলেটে, ঝিনাইদহে, অনেক জায়গায়, ঢাকাতে অনেক কাজ করি। আমি কিছু এতিমখানার সাথে জড়িত আছি। তো মেয়েদের নিয়েও অনেক কাজ করি। যে আমার কাছে প্রচুর মেয়েরা আসে, তাদের আসলে পারিবারিক সমস্যা বা পার্সোনাল যে সমস্যা থাকে সেগুলির জন্য তাদের বেড়ে ওঠার ক্ষেত্রে নানাভাবে আপনি অনুপ্রেরণা দিচ্ছেন। খুবই চমৎকার, আপনি এভাবেই সামনে এগিয়ে যান। আমাদের অনেক শুভকামনা রইল আপনার জন্য। কামরুল স্যার, আপনার কাছে আসতে চাই। আমরা জানি যে প্রেস ক্লাবের যে নিজস্ব ভবন হচ্ছে, বহুতল বিশিষ্ট মিডিয়া কমপ্লেক্স, একটু যদি বলতেন যে এখানে আপনাদের টোটাল পরিকল্পনাটা কি কি থাকবে এখানে মিডিয়া বিজনেসের জন্য? না, এটা তো হচ্ছে 31 তলা একটা বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স। এখানে আমাদের সদস্যদের জন্য শুধু না, আমাদের দেশের গণমাধ্যমের বড় একটা অংশ যেন এখানে তাদের ইনহাউস কাজগুলো করতে পারেন। যেমন আমাদের দেশের যারা মানে খবরের কাগজ এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেল, তাদের কার্যালয় এখানে করতে পারবেন। কারণ এখানে 31 তলা ভবন, মানে অনেক এবং পুরো যেহেতু মানে প্রেস ক্লাব
মানে সবাই থাকছে সেখানে, সো একসাথে যদি হয় সেটা আরো সহজ হবে মানুষের কাছে পৌঁছে। এখানে মিডিয়া মিউজিয়াম থাকা, মিডিয়া মিউজিয়াম থাকা, তারপরে লাইব্রেরি। আমাদের অগ্রিম অভিনন্দন রইল প্রেস ক্লাবের এই মিডিয়া কমপ্লেক্সের জন্য, অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি ছোট্ট করে একদম শেষে চলে এসেছি, আমি স্যার আপনার কাছে জানতে চাই যে এই যেটা বলছিলাম যে বাংলাদেশের ভিশন 2020 এটার সাথে সিম্ফনির আসলে ট্যাগ হওয়ার বিষয়টি একটু যদি বলতেন, যে কিভাবে তারা স্বপ্ন দেখছে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে। আমরা দেখছি যে লাইক মোবাইল ফোন মার্কেট কমপ্লিটলি ডিজিটাল দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় যে 2020-তে 50-60% কাস্টমার স্মার্টফোন ইউজ করবে, এবং স্মার্টফোন ইউজ করার সাথে সাথে কিন্তু একটা আপনার ওয়ার্ল্ড ব্যাংকের বেশ কয়েকটা স্টাডি আছে যেখানে দেখা যাচ্ছে যে স্মার্টফোন পেনিট্রেশনের সাথে সাথে জিডিপির একটা ডেভেলপমেন্ট হয়, আমার মনে হয় 1.2 to 1.5%। তো আমরাও চাচ্ছি যে ডিভাইস পার্টনার হিসাবে এই যে চেঞ্জটা আসতেছে আমাদের দেশের মধ্যে, ডিজিটাল যে চেঞ্জটা, এটাতে পার্টিসিপেট করার জন্য আমরা অলরেডি একটা মোবাইল ফোন ফ্যাক্টরি করছি ইয়েতে, আপনার আশুলিয়াতে। সরকারের সাথে কথা হচ্ছে যে এটাতে গভর্নমেন্ট কিভাবে সাপোর্ট দিতে পারে। আচ্ছা আচ্ছা, আপনি দেখেন যে আপনাদের জন্য মানে অগ্রিম শুভকামনা থাকলো, আপনারা আপনাদের ফ্যাক্টরি খুব চমৎকারভাবে ডেভেলপ করবেন এবং বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আবারও আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের ঢাকা ব্যাংক শিল্পলোকের আয়োজন। নিশ্চয়ই ভালো লেগেছে। আগামী পর্বে আমরা আবারও হাজির হয়ে যাব নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, আর থাকবেন চ্যানেল আইয়ের সব আয়োজনের সাথে। আপনারা দেখছেন চ্যানেল আই।